মণিপুরের নগর জুড়ে আজ উৎসবের সানাই বেজে উঠেছে। আজ চিত্রাঙ্গদার বিয়ে। এদেশে ইন্দ্রকে কেউ দেখেনি, তবু অর্জুনকে দেখে সবাই বলতে লাগলো, ছেলে কালো হলে কি হবে, তার রূপ একমাত্র ইন্দ্রের সঙ্গে তুলনীয়। রাজপোশাকে তাকে কেমন মানিয়েছে দেখো। এ যদি যুদ্ধ করতে যায়, অনেক বীর একে দেখেই পালিয়ে যাবে। আবার মুখখানা কেমন কচি। অর্জুন সম্পর্কে পল্লবিত গল্পকথা দাসী, বন্ধু, আত্মজনের মুখে মুখে চিত্রাঙ্গদা পর্যন্ত পৌঁছেছে। মণিপুরের বাইরের রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহ নেই, তাই হস্তিনাপুরের কুরুপাণ্ডবের রেষারেষির কোনো খবরই সে রাখতে চায় না। চিত্রবাহন যতখানি সম্ভব মেয়েকে বলেছেন, আর ওই কানা ঘুষোর কল্পকাহিনী। পুরুষের বেশ ছেড়ে আজ চিত্রাঙ্গদা পরেছে মেয়ের পোশাক। বহুমূল্য পোশাক আর সোনা গয়নায় তার রূপ 10 গুণ উদ্ভাসিত হয়ে উঠেছে। অর্জুন চিত্রাঙ্গদার থেকে চোখ সরাতে পারছিল না। পুরুষের পোশাকে সে ছিল আকর্ষণীয়, এখন নারীর পোশাকে মোহময়ী। তার ইচ্ছে করছিল চিত্রাঙ্গদাকে নিবিড় করে জড়িয়ে নেয়, কিন্তু কোথায় যেন অপরিচয়ের বাধা থেকে যাচ্ছিল। যে ঘরে তারা এখন আছে তা খুব সুন্দর করে সাজানো, সোনায়, রূপোয়, রত্নে একেবারে রাজকীয়। ঝলমলে মণিপুরের রাজপ্রাসাদে, ঝলমলে ঘরে, ঝলমলে মেয়ে চিত্রাঙ্গদা। তার সঙ্গে কোন কথা শুরু করা যায় ভেবে পেল না অর্জুন। অপ্রতিভ হয়ে বসে রইল সে। চিত্রাঙ্গদা দেশ শাসন করা মেয়ে, অত সহজে কথা হারায় না সে। অর্জুনের দিকে তাকিয়ে সে বলল, তোমার নাম অর্জুন? তার চোখে মুখে কিশোরীর চপলতা অর্জুনের ভালো লাগছিল। সে বলল, হ্যাঁ, আমি অর্জুন। অর্জুন কথার অর্থ কি? সাদা, শুক্লবর্ণ। তুমি তো কালো, তাহলে তোমার নাম অর্জুন কেন? তা জানি না, তবে সবাই চায় মায়ের কোল আলো করা ফুটফুটে ফর্সা ছেলে হোক। আমি হলাম উল্টো, কুচকুচে কালো, তাই হয়তো অর্জুন নাম রেখে সবাই সান্ত্বনা পেতে চেয়েছিলেন। কানা ছেলের নাম যেমন বদ্ধলোচন। চিত্রাঙ্গদা হাসিতে উছলে উঠল। তার একটি গজ দাঁত আছে, হাসলে খুব মিষ্টি দেখায়। ভালো লাগার আবেশে চিত্রাঙ্গদার একটি হাত ধরল অর্জুন। বলল, চিত্রাঙ্গদা, তুমি খুব সুন্দর। সে আমি জানি, আর নতুন বউকে যে সুন্দরী বলে প্রশংসা করতে হয় সেও আমার অজানা নেই। চোখের কোণে অর্জুনের দিকে তাকিয়ে বলল, শুনেছি তুমি নাকি মস্ত বীর। কে বলল? লোকে বলা বলি করছে, বাবাও বলল। বাবা অনেক খবর রাখে। বাবার যেমন ধনরত্ন, তেমনি জ্ঞান, তেমনি বীরত্ব। আমি অবশ্য শিব ঠাকুরের কাছে চিরকাল একজন মহাবীর পতি চেয়েছি। আচ্ছা, তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে? নারীর সঙ্গে আমি যুদ্ধ করি না। কেন করো না? কেন মেয়েদের কাছে হারতে লজ্জা হয় বুঝি? অর্জুন খানিক বিপর্যস্ত হয়ে পড়ল। সে এখন কি জবাব দেয়? কৃষ্ণ হলে স্বগতুকে কত কথা বলতে পারত। হয়তো বলতো, মেয়েদের কাছে হার মেনেই তো আমার সুখ। কিন্তু অর্জুন ওভাবে বলতে পারে না। তার ওপর এই মেয়েটির বেপরোয়া ভঙ্গিটি তাকে ত্রস্ত করে তুলছে। সে মুখখানা গম্ভীর করে বলল, মেয়েদের সঙ্গে যুদ্ধ করা আমার ধর্মবিরুদ্ধ। ধর্মের মতো গুরুভার শব্দটি এসে যাওয়ায় চিত্রাঙ্গদা আর সেই প্রসঙ্গে রইল না। পুরুষ যেমন বাহুভাজ করে, হাত মুঠো করে কাঁধের কাছে এনে পেশি ও বল প্রদর্শন করে, চিত্রাঙ্গদাও তার গয়না পরা, কুমকুমের আলপনা আঁকা হাতখানি নিয়ে তেমনি করতে লাগলো। সে কতদূর বলশালিনী অর্জুনকে তাই দেখাবার ইচ্ছা। অর্জুনের হাসি পেল। এই মেয়েটিকে কোলে নিয়ে সে পাহাড় চূড়ায় উঠে যেতে পারে, সাঁতরে যেতে পারে গোটা একটা নদী। একটা যুদ্ধের মোকাবিলা সে করতে পারে চিত্রাঙ্গদাকে কোলে বসিয়ে। এবং এখন চিত্রাঙ্গদাকে কোলে নেবার বাসনায়
তার তীব্র হলো, কিন্তু সে চুপ করে রইল। চিত্রাঙ্গদা বলল, দেখেছ? অর্জুন বলল, কি? আমার বল, জানো আমি বুনো শুয়োর শিকার করতে পারি, তুমি পারো? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আচ্ছা আচ্ছা, দেখব। আমি না হয় হরিণ টরিণ মারবো, তুমি শুয়োর মেরো। তাহলে আমার সঙ্গে যুদ্ধ করবে না তুমি? উফ, আমাকে বাবাকে হারাও তো দেখি। চিত্রবাহন আমার শ্বশুর, তার সঙ্গে লড়তে যাব কেন? ভয় পেলে? তুমি যেরকম আমাকে আমার বউয়ের সঙ্গে শ্বশুরের সঙ্গে লড়িয়ে দিতে চাইছো, তাতে আমার একটু একটু ভয়ই করছে। আচ্ছা, আমার সঙ্গে পাঞ্জা কষতে তোমার আপত্তি নেই তো? না, তবে হার জিতে শর্ত কি হবে? আমি যদি হেরে যাই, কাল আমার রথে চাপিয়ে তোমায় মণিপুর ঘোরাবো। আর তুমি যদি হেরে যাও, মণিপুর ঘোরা হবে, কিন্তু আমার রথের সারথি হবে তুমি। রথ চালাতে পারো তো? একটু আধটু। নাও ধরো দেখি আমার হাত। অর্জুন মুচকি হেসে চিত্রাঙ্গদার পাঞ্জা ধরল। রাজ্য শাসন করা সবল করতল অর্জুনের বিরাট হাতের নিচে ঢাকা পড়ে গেল, যেন কালো মেঘের দল এসে আড়াল করে দিল চন্দ্রমা। চিত্রাঙ্গদা বল প্রয়োগ করছে, অর্জুন কেবল তা প্রতিরোধ করতে লাগলো। যতক্ষণ লড়াই চলবে এবং চিত্রাঙ্গদা পরাস্ত হবে না, ততক্ষণ সে আনন্দ পাবে। চিত্রাঙ্গদাকে আনন্দ দিতেই চাই অর্জুন, সে বুঝতে পারছে। চিত্রাঙ্গদা যতই বিচার করুক আর বীরত্ব দেখাক, সে এখনো রাজার আদরের দুলালি, এখনো সরল। কুটিল পরিপক্কতা তাকে গ্রাস করেনি। চিত্রাঙ্গদা হাঁটু মুড়ে বসেছে, ঠোঁট কামড়ানো, এক হাত পিছনে, গয়না ঝনঝনিয়ে কিছুক্ষণ বল প্রয়োগ করে বলল, তুমি খেলছো না? খেলছি তো। কোথায়? এটা কি করছি? তুমি নিজেও হেরে যাচ্ছ না, আমাকেও হারাচ্ছ না। আমরা বুঝি সারাক্ষণ সারা রাত এভাবে লড়বো? অর্জুন এক লহমায় চিত্রাঙ্গদাকে হারিয়ে দিয়ে তাকে প্রায় শূন্যে তুলে নিল। নিজের কোলে বসিয়ে তাকে শক্ত করে ধরে বলল, কি মনে হয় তোমাকে যুদ্ধে হারাতে পারবো? আমি বীর, ঠিক যেমনটা শিব ঠাকুরের কাছে চেয়েছো তেমন। চিত্রাঙ্গদা অর্জুনের বুকে দুহাত রেখে ঠেলে দিতে দিতে বলল, তুমি পুরুষ, নারীর চেয়ে বেশি বলশালী তো হবে। একটা মেয়ের কাছে গায়ের জোর ফলাচ্ছ, ছি ছি। অর্জুন তীব্র কাম হয়ে উঠেছিল, সহসা একেবারে শান্ত হয়ে গেল সে। চিত্রাঙ্গদাকে কোল থেকে নামিয়ে দিল। চিত্রাঙ্গদা সকৌতুকে যা বলেছে, তাও তার পক্ষে সহ্য করা সম্ভব হলো না। একটা মেয়ের কাছে গায়ের জোর ফলাবে সে? অর্জুন, মেয়েটা তার বউ হলেও নয়। নিজের গয়নাগাটি খুলতে খুলতে অর্জুন বলল, ক্ষমা করো আমাকে চিত্রাঙ্গদা, আমি গায়ের জোর দেখাতে চাইনি। তোমার যখন বিশ্বাস আসবে আমার উপর, তুমি এসো। ম্লান হয়ে গেল চিত্রাঙ্গদার মুখ। সে বলল, তুমি কষ্ট পেলে অর্জুন? আমি মজা করছিলাম। অর্জুন চুপ করে রইল। চিত্রাঙ্গদা ছুটে এসে অর্জুনকে জড়িয়ে ধরল। দীর্ঘকায় অর্জুন তার লম্বা লম্বা হাত দুটি দিয়ে চিত্রাঙ্গদাকে জড়িয়ে ধরল ঠিকই, কিন্তু তার কাম ভাব ফিরে এলো না। সামান্য কথা, তবু কি ভয়ঙ্কর বিষাদ ঘনিয়ে তুলেছে মনে। অকারণ অভিমানী তার গলার কাছে ব্যথা করে উঠল। উলুপির কথা দারুণভাবে মনে পড়ল তার। চিত্রাঙ্গদাকে বুকে নিয়ে এক আশ্চর্য উপলব্ধি হলো অর্জুনের, যার সঙ্গে চিত্রাঙ্গদার কোনো যোগ নেই। বিষাদে, কষ্টে, অর্থহীন ক্লান্তিতে সে বিধুর হয়ে রইল। এই বিষাদ তাকে সহজে ছাড়বে না। চিত্রাঙ্গদাকে নিয়ে জানলার কাছে গেল সে। কথা বলতে ভালো লাগছিল না, তবু বলল, সেদিন তোমার বিচার সভা দেখছিলাম, সেই যেদিন শলকের বিচার করছিলে। চিত্রাঙ্গদা অর্জুনের একটি বাহু দুহাতে জড়িয়ে বলল, তুমি ছিলে? কোথায়? আমি তো দেখিনি।
তুমি কি করে দেখবে? তুমি তো ছিলে বিচারকের আসনে, আর আমি জনতার মধ্যে মিশেছিলাম। বলো তো, শলককে কি শাস্তি দিয়েছিলাম আমি? অর্জুন বলল, বেশ বিচার তোমার। তোমার শাসনে রাজ্যের লোকজন ভালো থাকবে। তুমি যুদ্ধ করেছো কখনো? অনেকবার। কেমন যুদ্ধ? দস্যু তাড়িয়েছি। নারী বলে চিনে ফেলেনি তোমায়? বর্ম পরে থাকলে আর নারী পুরুষ কি? বর্মে সব ঢাকা থাকে। আর যদি চিনেও ফেলে কেউ, তাতে কি? রাজা চিত্রবাহনের মেয়ে আমি, আমাকে কে কি বলবে? খুব কম মেয়ে এমন জীবন কাটায়। আমার সব ভালো লাগে না। কেন? বাবা আমার মধ্যে ছেলেকে দেখতে যায়, আমি বাবার ইচ্ছা পূর্ণ করি মাত্র। কিন্তু কোনো মেয়ে কি পুরোপুরি পুরুষোচিত হতে পারে, নাকি তা হতে চায়? তোমার তাহলে কি ভালো লাগে? অন্য মেয়েরা যেমন থাকে তেমনি, সুন্দর পোশাক পরবো, সাজবো, বেড়াবো, ব্রত পালন করব, ছেলেপিলে মানুষ করব, রাজকোষে অর্থ কোথা থেকে আসবে, কোন প্রজা কর ফাঁকি দিল, কোন গ্রামে দস্যু তস্করের উপদ্রব বাড়ল, প্রতিবেশী রাজ্যগুলি আমাদের চেয়েও বেশি শক্তিমান হয়ে উঠল কিনা, এসব ভাবতে আমার এতটুকু ভালো লাগে না অর্জুন। অপেক্ষা করে আছি, কবে আমার একটা ছেলে হবে আর আমি এই পুরুষের জীবন থেকে মুক্তি পাব। আমাকে তুমি একটা ছেলে দিও অর্জুন, পুত্রবতী হতে চাই আমি। অর্জুন চিত্রাঙ্গদার কপালে চুমু খেল। তারপর ঘুমোতে গেল দুজনে। শেষ রাতে অস্ত্র অভ্যাস, পূজা ইত্যাদি রোজকার কাজের জন্য উঠে পড়ল অর্জুন। চিত্রাঙ্গদা গভীরভাবে ঘুমোচ্ছে। তাকে ডাকতে ইচ্ছে করল না। প্রহরীকে বলে রাজপুরী থেকে বেরিয়ে পড়ল সে। কে যেন তাকে অনুসরণ করছে। একটি ছায়ামূর্তি দ্রুত এগিয়ে এলো কাছে। আরে অনুপ, তুমি? আমি সজাগ ছিলাম, যদি তোমার কোনো প্রয়োজন হয়। সবাই ঘুমোচ্ছে, বিদেশ বিভূঁইয়ে অন্ধকারে তুমি একা চলেছ, তাই আমিও এলাম। তীর ছোড়া যোগাভ্যাস করে ফিরে এলো অর্জুন। চিত্রাঙ্গদা তখনও ঘুমোচ্ছে। অর্জুন তাকে জাগিয়ে দিয়ে বলল, আমাকে স্নান করতে হবে, পুজো করতে হবে, তার ব্যবস্থা কি? চিত্রাঙ্গদা বিরক্ত হয়ে বলল, এর জন্য তুমি আমাকে জাগালে? আমাদের ঘরের বাইরে যে প্রহরী, তাকে বলো, ও চাকর বাকর পাঠিয়ে দেবে। অবশিষ্ট ঘুম পুষিয়ে নিতে শুয়ে পড়ল চিত্রাঙ্গদা। 3 রাত্রে অর্জুনের সঙ্গীরা অতিথিশালায় কাটালো। চিত্রবাহনের পরিচারকরা তাদের সুখে যত্নেই রেখেছিল। এর বেশি আতিথ্য নেওয়া ঠিক নয় বলেই মনে হলো অর্জুনের। অনুপ এবং পুরোহিত সহ সবাইকে সে কুটিরে ফিরে যাবার আদেশ দিল। স্বয়ম্বর সভায় পাঞ্চালীকে জিতে নিয়ে নিজেদের আস্তানায় ফিরে এসেছিল ভীমসেন আর অর্জুন। ছোট্ট একটা মেটে ঘর, তাতে মা কুন্তি আর তারা 5 ভাই অতি দিনভাবে থাকত। সেই সময় ব্রাহ্মণের বেশে ভিক্ষায় ছিল তাদের ভরসা। ব্রাহ্মণকে ভিক্ষা দিলে পুণ্য হয়, তাই লোকে কিছু না কিছু তাদের দিত। তবু ভিক্ষা দাও বলতে ভারী সংকোচ হতো অর্জুনের, নকুলেরও। তারা বাটি হাতে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকতো লোকের বাড়ির দরজায়। অর্জুনের এই ইন্দ্রের মতো রূপ, নকুলের অমন দেবদুর্লভ চেহারা, দিনবেশে তার কিছুটা চাপা দেওয়া যায় ঠিকই, সবটা যায় না। লোকে ভিক্ষা দিতে এসে অবাক চোখে তাদের দেখত। ভিক্ষায় বেরিয়ে সবচেয়ে বেশি মজা করত ভীম। সে এটাকে খেলা হিসেবে নিয়েছিল। গৃহস্থের দুয়ারে গিয়ে বজ্রনাদে বলতো, জয় হোক। তার ওই মেঘনিন্দিত স্বরের আকর্ষণে লোক ভিক্ষা নিয়ে আসতো। অমন পর্বতের মতো বিশাল অথচ সুগঠিত দেবপম চেহারা দেখে ভিক্ষাও দিত দ্বিগুণ। বেশিরভাগ দিনই সহদেবী হতো ভীমের সঙ্গী। তাকে লাগতো যেন পাহাড়ের ধারে সবুজ পাতাওয়ালা আতা গাছের তরুণ শাখা। তাদের মধ্যে যুধিষ্ঠির ছিল খুবই সংযত। ভিক্ষাকে খেলার ছলে নেয়নি সে। অভিনয় করতে অর্জুনও ভালো পারে, তবে সে মেয়েদের নকল করে চমৎকার।
জঙ্গলের বাঁশ কেটে বাঁশি বানিয়েছিল নকুল। কুমুর বাড়ি থেকে সহদেব পাখোয়াজ চেয়ে আনত। অর্জুন গান গাইতো বাঁশি আর পাখোয়াজ সঙ্গতে। দুঃখ কষ্টের দিনগুলো এভাবেই আনন্দে ভরে রেখেছিল তারা। তারই মধ্যে পাঞ্চালি এসেছিল। সরাসরি রাজপ্রাসাদ থেকে এসে ওই এক ছোট্ট ঘরে তাদের 6 জনের সঙ্গে খড়ের বিছানায় শুয়েছিল পাঞ্চালি। এতটুকু অভিযোগ বা আপত্তি করেনি। এরপর অবশ্য দ্রুপদ রাজা খুব সম্মান দিয়ে তাদের নিজের কাছে নিয়ে আসে। বেশি দিন রাজার অতিথি হয়ে থাকতে যাতে তাদের খারাপ না লাগে, তাই তাদের জন্য আলাদা বাড়ি তৈরি হয়েছিল। অর্জুন ভাবল 3 রাত্রি কেটে গেছে, এবার চিত্রাঙ্গদাকে নিয়ে নিজের কুটিরে চলে যাবে সে। তার প্রস্তাব শুনে চিত্রবাহন একেবারে হাঁ হাঁ করে উঠল। তাই কখনো হয় নাকি? চিত্রাঙ্গদা থাকবে পণ্য কুটিরে? 7 পরত তুলোর বিছানা না হলে তার ঘুমই হয় না। তাছাড়া অর্জুন, আমি তো তোমাকে বলেছিলাম চিত্রাঙ্গদাকে তুমি নিয়ে যেতে পারবে না। অর্জুন বলল, তাকে আপনার রাজ্যে এই নগর সীমান্তেই আমি রাখব। অর্জুন, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? তুমি বলতে সংকোচ করো না। আমার তো টাকার অভাব নেই। তোমার জন্য 10টা চাকর রেখে দেব আমি। তারা সবাই শুধু তোমার প্রয়োজন সাধন করবে। বিলাস এবং আরামের কোনো অভাব নেই আপনার প্রাসাদে। কিন্তু আপনাকে তো আমি বলেছি আমি ভ্রমণে বেরিয়েছিলাম। প্রধানত তীর্থগুলোই যাওয়াই আমার ইচ্ছা। বেশি আরামে থাকলে হয়তো তীর্থ দর্শনের ইচ্ছাই চলে যাবে। বেশি দিন শ্বশুরবাড়িতে থাকলে লোকে আমাকে ঘর জামাই বলে নিন্দে করবে তো। কেউ তোমায় নিন্দা করবে না। কার এত বড় ক্ষমতা এই রাজ্যে যে চিত্রবাহনের জামাইয়ের নিন্দে করবে? অর্জুন হেসে বলল, মণিপুরের বাইরেও অর্জুনের একটা জগৎ আছে মহারাজ। এখানে আসার আগে আমি গঙ্গাধারে অবস্থান করেছিলাম। তারপর অঙ্গ বঙ্গ কলিঙ্গ ঘুরে এখানে এলাম। গঙ্গাধারে থাকার সময় নাগরাজ্যের রাজকুমারী কৌরব্যনাগের মেয়ে উলুপিকে আমি বিয়ে করি। খুব অল্প দিন আমি সেখানে ছিলাম। উলুপি গর্ভবতী হওয়ার পরেই আমি তীর্থে বেরিয়ে পড়েছিলাম। চিত্রবাহন বলল, দাঁড়াও দাঁড়াও, এখানে অনেক কথা আছে। প্রথমত তুমি তো বলেইছ খুব বেশি হলে 3 বছর তুমি এখানে থাকবে। আজীবন থাকার সংকল্প নেই যখন, কেউ তোমাকে ঘর জামাই বলে অমর্যাদা করবে না। আমার এত বিষয় আশয় থাকতে কেন আমার মেয়ে জামাই এত কষ্ট করবে বলো তো? আর কৌরব্যনাগের কথা শুনে খুব ভালো লাগছে। সে আছে কেমন? আমি তার কুশল দেখে এসেছি। আহা, খুব আনন্দ পেলাম। আমরা দুজনেই কশ্যপের আশ্রমে লেখাপড়া করেছি। সে আমার প্রাণের বন্ধু। তার মেয়ে উলুপিকেও আমি ভালোই চিনি। উলুপিরও এই মণিপুর দেশ অজানা নয়। তার তো একবার কৌরব্যনাগের সমস্ত পারিবারিক অনুষ্ঠানে আমি গিয়েছি। চিত্রাঙ্গদার বিয়ে এত অল্প সময় হলো যে দূরে দেশের আত্মীয় বন্ধুদের আর ডাকতে পারিনি। আমার নাতি হলে খুব ধুমধাম করে তার অন্নপ্রাশন করব। তা উলুপিকে তুমি বিয়ে করেছো, খুব ভালো। সে ভারী গুণী মেয়ে। আর তার একটা ছেলে হলে আর কোনো দুঃখ থাকবে না। মণিপুরে যে কদিন থাকবে আমার কাছেই থাকো। অপুত্রকের কষ্ট সহমর্মী না হলে কেউ বোঝে না অর্জুন। আমারই বিভ্রম। চিত্রাঙ্গদাকে ছেলে সাজিয়ে আমি না পেলাম কন্যা লাভের পুরো স্বাদ, না পেলাম পুত্র লাভের। দেখো অর্জুন, নারীর বেশে আমার চিত্রাঙ্গদাকে কি অপরূপা লাগছে। আমার মেয়েটা যে এত সুন্দর, এতদিন তা আমি বুঝিনি। আজ বুঝছি আমি অর্জুন, ঈশ্বর যাকে যে ভূমিকায় পাঠায় তাই তাকে করতে দেওয়া উচিত। আমার যদি একটা ছেলে থাকতো, সে যেমন সানন্দে স্বাধীন চিত্তে এই রাজপ্রাসাদে মণিপুর রাজ্যে ঘুরে বেড়াতো, তুমি তেমনই থেকো। তোমাকে দেখে আমার বুকের জ্বালা অনেকখানি জুড়োবে অর্জুন। একটি ছেলের জন্য এই পৌর রাজার কি আরতি! এর ধন সম্পদ, লোকজন, সৈন্য সামন্ত, রাজ্য, সন্তান সব আছে। তবু লোকটা মনে মনে কত দিন।
অর্জুনের ভারী কষ্ট হলো চিত্রবাহনের জন্য। আবেগে চিত্রবাহনের চোখে জল এসে গিয়েছিল। চোখ মুছে সে বলল, মাঝে মাঝে ছদ্মবেশে রাজ্য ঘুরতে যাই আমি, দেখি কে কি করছে। কত দেখি জানো, কত ছোট ছোট ছেলে অবহেলায় পড়ে আছে, ধুলো মাটি মাখছে, অখাদ্য কুখাদ্য খাচ্ছে, আকথা কুকথা শিখছে, মা বাপের হুঁশ নেই। খুব রাগ হয় তখন। ভগবানের এ কেমন বিচার! আমি আমার এত সম্পত্তি, এত ক্ষমতা, ছেলেকে আমি দেব শিশুর মতো করে মানুষ করতে পারতাম, সেই আমাকে ঠাকুর ছেলে দিল না, দিল এসব অপগণ্ডদের। তবে আজ আর আমার দুঃখ নেই, চিত্রাঙ্গদা ছিল বলেই তো তোমাকে পেয়েছি। ঈশ্বর কোনো বিশেষ অভিপ্রায়ে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি অমর হবে অর্জুন, অমর অক্ষয় কীর্তি হবে তোমার। তোমাকে আমার সমস্ত পুণ্য দিয়ে আশীর্বাদ করি আমি। বিয়ের যৌতুক বলতে তুমি কিছু নাওনি, আমি তোমাকে একটি যৌতুক দেব। চিত্রবাহনের আবেগ অর্জুনকে স্পর্শ করেছিল। সে ধরা গলায় বলল, আমি ভীষ্মর আদর্শে বিদুরের নীতি শিক্ষায় বড় হয়েছি। ভীষ্ম বেদে পণ বা যৌতুক দেওয়া এবং নেওয়ার অত্যন্ত বিরোধী। আপনি আমাকে যৌতুক দেবেন না। ধরো যৌতুক নয়, ধরো এ আমার আশীর্বাদ। অর্জুন, তুমি কি মেঘবাণের কথা জানো? এই বাণ সাময়িক মেঘাচ্ছন্নতা আনয়ন করে সূর্যকে ঢেকে দেয়। এত ঘন সেই মেঘ যে পৃথিবী তাতে অন্ধকারে ঢেকে যায়, মনে হবে সূর্যাস্ত শেষে রাত নামল। এ তো মহান বিদ্যা। সেই বিদ্যায় আমি তোমাকে দেব অর্জুন। আমাদের পূর্বপুরুষ প্রভঞ্জন মহাদেবের কাছ থেকে এই অস্ত্র পেয়েছিলেন। আমি নিশ্চয়ই আশীর্বাদই নেব। আমি আনন্দিত অর্জুন। এই বাণ সারা জীবনে একবার মাত্র প্রয়োগ করা যায়, আর একজনকে মাত্র শেখানো যায়। আমি মনে রাখব। তাহলে তুমি আমার বাড়িতেই থাকছো তো অর্জুন? তবু আমি তোমাকে বলবো, তুমি চিত্রাঙ্গদার মত নাও। সে যদি কুটিরে গিয়ে থাকতে চায়, আমি আপত্তি করব না। পুরুষের পোশাকও আর আমি পরতে বলবো না তাকে। আজ প্রথম নিজের প্রাসাদে থাকার জন্য অর্জুনকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে চিত্রবাহন। তার ওপর অভিনব একটি অস্ত্র পাবার প্রতিশ্রুতি পেয়ে অর্জুনের আর একটু অবিরূপতা ছিল না চিত্রবাহনের প্রতি। চিত্রবাহনের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন চিত্রাঙ্গদার কাছে চলল। যেতে যেতে কুন্তিকে দেখার জন্য মন ব্যাকুল হলো তার। কুন্তির মতো নারী সে বুঝি আর কখনো দেখবে না। কি বিশাল হৃদয় কুন্তির! মাদ্রির ছেলেদের সে নিজের ছেলের মতো ভালোবাসতে পারে। কি ত্যাগ তার! স্বামীর সঙ্গে বনে চলে গেল সব ভোগ সুখ ছেড়ে। পাঁচটা ছেলেকে একলা মানুষ করতে হবে বলে কুন্তি নিজের পুরনো মর্যাদা খুইয়েও ওই ঈর্ষাতুর পরিবেশে দাঁতে দাঁত চেপে টিকে গিয়েছেন। ভীষ্ম বিদুর প্রমুখ বিরাট মানুষের আদর্শে তারা বেড়ে উঠেছে ঠিকই, কিন্তু তাদের সবচেয়ে বড় শিক্ষয়িত্রী কুন্তি নিজে। কুন্তির যে রাজনৈতিক বুদ্ধি, যে দৃঢ়তা দেখেছে অর্জুন, আজ যদি হস্তিনাপুরের সিংহাসনে ধৃতরাষ্ট্রের পরিবর্তে কুন্তি বসত, সারা ভারত স্বর্গে পরিণত হতো। অনুপের চোখ দিয়ে অর্জুন নতুন করে কুন্তিকে চিনেছে। এত শক্তি কুন্তির যে কৃষ্ণ পর্যন্ত কুন্তিকে সমীহ করে। পাঞ্চালে যখন প্রথম দেখা হলো, কেমন ছোট্ট বালকের মতো কুন্তির আদর খাচ্ছিল কৃষ্ণ। সেদিন কুন্তি বলেছিল, কৃষ্ণ, তোমার সঙ্গে অর্জুনের কি মিল দেখো, যেন তোমরা দুজনে আমারই গর্ভে দুটি যমজ ভাই। কি সুন্দর গন্ধ কৃষ্ণর গায়ে, মুখে তার নিজস্ব গন্ধ। কোথায় এখন কৃষ্ণ? কি করছে? কেন সে বুঝতে পারছে না অর্জুন কি গভীরভাবে তাকে চাইছে? অনেক কথা যে তাকে বলার আছে, সেই সব কথা অর্জুন কৃষ্ণ ছাড়া আর কাউকে বলতে পারবে না।
স্নান করে সেজেগুজে লাল টুকটুকে শাড়ি পরে অর্জুনের অপেক্ষায় বসেছিল চিত্রাঙ্গদা। অর্জুন আসতে গয়নাগাটি ঝনঝনিয়ে সে বলল, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে বসে আছি? অর্জুন চিত্রাঙ্গদার পাশে বসে তার কাঁধ জড়িয়ে বলল, আমার সঙ্গে কুটিরে গিয়ে থাকবে চিত্রাঙ্গদা? কুটিরে? কোথায়? সেই যেখানে নিচু পাহাড় আর জঙ্গল, যেখানে তোমরা বনভোজনে গিয়ে চাঁদমারিতে লক্ষ্যভেদ করছিলে, সেইখানে আমরা কুটির বেঁধেছি। কেন? কুটিরে থাকবো কেন? তুমি আমার বউ, না হয় আমার দিন কুটিরে গিয়ে থাকলেই কদিন। দেখো, আমি রাজার মেয়ে, তেমনই থাকতে চাই। তাছাড়া এই মণিপুর, তার সব কিছুই আমার বাবার। তোমার যে কুটির বলছো অর্জুন, তাও তো আমার বাবারই। তাহলে এই প্রাসাদে থাকতে তোমার আপত্তি কোথায়? অর্জুন চুপ করে রইল। চিত্রাঙ্গদা পিতৃগর্ভে অতি গর্বিণী। পিতা পাণ্ডুকে অর্জুনের অল্পই মনে আছে। একজন লম্বা চওড়া সুদর্শন মানুষ, যে তাকে কোলে নিয়ে বলতো, আমার কালো ছেলে, আমার কৃষ্ণ। খেলনা ধনুকবাণ বানিয়ে দিয়েছিল পাণ্ডু তাদের 5 ভাইকে। অর্জুন অন্য সব খেলা ফেলে দিয়ে ধনুক নিয়ে পড়ে থাকতো সারাক্ষণ। শোবার সময় মাথার কাছে নিয়ে শুতো। একদিন সে আপন মনে তীর ছুঁড়ছে গাছে গাছে। একটি ডালে একটি পাখি ফল খাচ্ছিল। অর্জুন দুষ্টুমি করেই সেই ফলে তীর ছুঁড়ল। পাখিটা কিছু বোঝার আগেই ফলটা খসে পড়ল। এবার উড়ে গেল সে। পাণ্ডু কখন এসে দাঁড়িয়েছিল, বলল, বাহ, তোমার লক্ষ্য খুব ভালো অর্জুন। তা আমার কৃষ্ণ সোনা, তুমি ঠিক কি মারতে চেয়েছিলে, পাখি না ফল? ফল। কেন পাখি নয় কেন? কুন্তিমা বলেছে অকারণে বধ করতে নেই, শুধু খাবার জন্য আর নিজেকে বাঁচাবার জন্য প্রাণী মারতে হয়। পাণ্ডু অর্জুনকে কোলে তুলে কুন্তির কাছে গিয়ে বলেছিল, এই কৃষ্ণ দেবব্রত ভীষ্মর নাম রাখবে কুন্তি, পাণ্ডুর মতোই বীর হবে। এর জন্মের আগে যে আমি কঠোর সংযমে তপস্যা করেছিলাম কুন্তি, তার ফল ফলবেই, তুমি দেখো। এর দিন কয়েক পরে পাণ্ডু মারা যায়। ভীষ্মর কাছে এত স্নেহ প্রশ্রয় পেয়েছে অর্জুন যে পিতৃ স্নেহের অভাব তার কখনো মনে আসেনি। তবু মাঝে মাঝে বাবার জন্য বুকের ভেতরে হু হু করে। পাণ্ডু যে তার গর্ব করার মতোই বাবা ছিল। আজ চিত্রবাহনের আরতি দেখেছে অর্জুন। একটা ছেলের জন্য আকুলতা দেখেছে। তবু তো তার মেয়ে আছে, সুস্থ সুন্দর বীরাঙ্গনা কন্যা। পাণ্ডুর তাও ছিল না। পাণ্ডু নিঃসন্তান ছিল। কি অসীম অসহনীয় কষ্ট ছিল তার, অর্জুন অনুমান করতে পারে। জীবনের সমস্ত পুণ্য বলে কুন্তিকে স্ত্রী হিসেবে পেয়েছিল পাণ্ডু। অর্জুনকে চুপ করে থাকতে দেখে চিত্রাঙ্গদা তার গলা জড়িয়ে মুখের কাছে মুখ নিয়ে কোলে বসে বলল, রাগ হলো বুঝি? অর্জুন তার গালে চুমু দিয়ে বলল, না, রাগ হবে কেন? আচ্ছা, বাবা কি তোমাকে বলেছে আমায় কুটিরে নিয়ে যেতে? না, একেবারেই না। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেছেন এবং রাজপ্রাসাদেই থাকতে বলেছেন। তাহলে তুমি কেন বোঝো না ওখানে আমার কষ্ট হবে? আমার জুতো পর্যন্ত পরিয়ে দেয় আমার দাসী, আমার চুল বেঁধে দেয়, আর তুমি চাও আমি ঘুম ফেলে তোমার অস্ত্র চালনার অভ্যাসে তোমার পাশে থাকি, তোমার পূজার আয়োজন করে দিই? অর্জুন, সেবা নেওয়াই আমার অভ্যাস। তুমি চাইলেই আমি সেবিকা হয়ে উঠতে পারি না, হতে চাইও না। না চিত্রাঙ্গদা, আমি তোমাকে সেবিকা বানিয়ে তুলতে চাই না। সেদিন তোমায় ঘুম থেকে তুলে তোমার সাহায্য চেয়েছিলাম, কারণ এই বাড়িতে আমি নতুন। আমার প্রয়োজনের কথা আমার বউকে ছাড়া কাকে বলবো? তুমি তোমার মতো রাস্তা দেখিয়ে দিয়েছো, আমি আমার মতো ব্যবস্থা করে নিয়েছি। কি ব্যবস্থা? দেখো, আমার পুরোহিত আছে, অনুচরেরা আছে। এই 3 দিন তারা কুটিরে গিয়ে সব আয়োজন করে রাখছিল।
আজ থেকে তারা রাজার অতিথিশালা ছেড়ে কুটিরেই গিয়ে থাকবে। আমি সেরকম নির্দেশ দিয়েছি। ওখানেই তারা রোজ আমার পূজার্চনার ব্যবস্থা করে রাখবে। আমার উপর রাগ করে তুমি এই ব্যবস্থা করলে অর্জুন? না চিত্রাঙ্গদা, না। তাহলে প্রমাণ দাও। প্রমাণ? চিত্রাঙ্গদাকে বিছানায় শুয়ে দিল অর্জুন। তার দু চোখ মাতাল হয়ে উঠেছে। সে চিত্রাঙ্গদার গায়ে মুখ ঘষতে বলল, এই নাও প্রমাণ, এই নাও। চিত্রাঙ্গদা ভালো লাগায় শিউরে উঠতে উঠতে বলল, কি করছো অর্জুন? প্রমাণ করছি। কি কি প্রমাণ করছো? তুমি আমাকে পাগল করেছো। আজ লাল শাড়ি দিয়ে তুমি আমাকে উন্মাদ করেছো। আমাকে আর বাধা দিও না তুমি। অর্জুন, এখন যে দিন, চারিদিক আলোকিত। এই আলোই তোমাকে খুলে খুলে দেখবো আমি। অর্জুন, আমাকে পাগল করো না। তুমি আমাকে পাগল করেছো। তুমি চাও না? চাই অর্জুন, আমি চাই। আমাকে ধন্য করো তুমি। যথাসময়ে সন্তান প্রসব করল উলুপি। ছেলে হয়েছে তার। গত প্রায় 9 মাস কেবল অর্জুনের কথাই ভেবেছে উলুপি। আর পেটের ছেলের যাতে এতটুকু ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেছে। উলুপির মন প্রাণ জুড়ে আছে অর্জুন। এখন এই তার নিয়তি। অর্জুনের চিন্তা আর তাদের সন্তানের দেখাশোনা। উলুপি এখন প্রসব শ্রমে ক্লান্ত। ছেলে তার বন্ধুদের কোলে কোলে ফিরছে। ধাত্রী উলুপিকে এবং ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। আয়ুর্বেদাচার্য ভীষক রুদ্রনাগকে সঙ্গে করে কৌরব্যনাগ এলো দুহিতা এবং দৌহিত্রকে দেখতে। আজ তার বড় আনন্দের দিন। নিজের গলার অমূল্য রত্নহার শিশুর বুকের উপর রেখে তাকে কোলে তুলে বলল, এর নাম কি রেখেছিস মা? উলুপি ম্লান হেসে বলল, আমার শুধু অর্জুনের কথাই মনে আসে। ইরা, ইরা মানে পৃথিবী। আমাদের সেই আদি রাজা ইরাবতের নামে আমি ওর নাম দিলাম ইরাবান। সারা পৃথিবীর অধীশ্বর। পাণ্ডব অর্জুনের ছেলে। ইন্দ্রের ধারায় ওর জন্ম। ইরাবান হবে মস্ত বীর। মেয়ের পাশে ইরাবানকে শুইয়ে দিল কৌরব্যনাগ। রুদ্রনাগ শিশু এবং প্রসূতিকে পরীক্ষা করে বলল, মা ছেলে দুজনেই সম্পূর্ণ সুস্থ। আমি বল বাড়াবার কিছু ওষুধ পাঠিয়ে দেব, সেসব খেলেই চলবে। তারপর মা উলুপি, তোমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। আমি বুড়ো মানুষ, কখন কি ভুলে যায়, কখন মরে যায়, একটু সেরে উঠলেই তুমি চলে এসো আমার কাছে। সঞ্জীবনী বিদ্যা এখন অতি অল্প লোকই জানে। যাবার প্রতিশ্রুতি দিল উলুপি। শিশু ইরাবান কান্নাকাটি করছে না একটু। তার ছোট্ট জিভ ঠোঁটের ফাঁক দিয়ে বার করে হাত পা নাড়ছে। উলুপির মতো হলদেটে ফর্সা তার রং। অর্জুনের বর্ণ সে পায়নি। ধাত্রী বলল, না উলুপি, তোমার বুকে দুধের যে প্রথম ধারা এসেছে ছেলের মুখে দাও। এক বিন্দু যেন না পড়ে, ওই ওর অমৃত। উলুপি ইরাবানকে দুধ খাওয়াতে লাগলো। আজ অর্জুন এখানে থাকলে তার মুখখানা কতখানি উদ্ভাসিত হতো ভাবতে লাগলো। যে সময় ইরাবানের জন্ম হয় তার কদিন আগে পরে মণিপুরে পৌঁছেছিল অর্জুন। তার গতিবিধির সব খবরই উলুপি পেয়ে যাচ্ছিল চন্দ্রার তৎপরতায়। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেছে অর্জুন, এই খবরে তার মধ্যে রাগ, দ্বেষ, ঈর্ষা কিছুই এলো না। সে বরং খুশি হয়ে বলল, চিত্রাঙ্গদা আমার পিতৃবন্ধু চিত্রবাহন রাজার মেয়ে। ভালোই হলো। সে ছিল আমার বোনের মতো, এখন সে আমার বোন হলো। ইরাবান নিশ্চয় একজন ভাই পাবে সেখানে। চন্দ্রা, খনকদের প্রধান যে ফণীশ্বর নাগ, তাকে একবার ডেকে নিয়ে আয়। অত্যন্ত গোপনে সুড়ঙ্গ পথ তৈরি করতে হবে মণিপুর পর্যন্ত। সুড়ঙ্গের উদ্যোগ চলতে লাগলো। উলুপির মনে পড়ল অর্জুন বলেছিল ছেলে হলে তাকে নিয়ে একবার হরযক্ষ নাগের বাড়িতে যেতে। যদি তারা খুশি হয়, যদি অর্জুনের ছেলেকে নিজের নাতি মনে করে আনন্দ পায়। একদিন উলুপি ওই হরযক্ষ বংশের কুলবধূ ছিল তো।
বাবার অনুমতি নিয়ে ছেলে কোলে উলুপি হরযক্ষ নাগের বাড়ি রওনা হলো। কৌরব্য এক পল ইরাবানকে ছেড়ে থাকতে পারে না। ইরাবান যেন তার রাজকাজের চেয়েও গুরুত্বপূর্ণ এখন। তার চোখে জল ভরে এলো। উলুপি চলে যেতেই দিনের বেলাতেই যেন নিশুতি হয়ে এলো প্রাসাদ। কৌরব্য সভাসদদের কাছ থেকে বিদায় নিয়ে গ্রন্থালয়ে গিয়ে চুপ করে বসে রইল। চন্দ্রা যেতে যেতে লুপিকে জিজ্ঞাসা করল, তোর কি মনে হয় লুপি, হরযক্ষ নাগ ইরাবানকে ঘরে নেবে? না নেওয়ারই কথা। অর্জুন কেন এরকম নির্দেশ দিল? শুধু কি পুত্রহারা দুই বুড়ো বুড়ির প্রতি অনুকম্পার বশে? যেমন ভেবেছিল তারা তেমন হলো না। প্রথমে হরযক্ষ এবং তার বউ একটি শিশু পেয়ে খুশি হয়ে উঠল, কিন্তু কোথা থেকে খবর পেয়ে ছুটে এলো অশ্বসেন। উলুপিকে হত্যা করতে গিয়ে যে অপরাধ সে করেছিল, অশ্বসেন তাকে অনেক অপমান করতে লাগলো। শেষে উলুপি ছেলে কোলে বাপের বাড়ি ফিরে চলল। তার মনে একটুও দুঃখ নেই। ইরাবান অর্জুনের পরিচয়ে বড় হলেই উলুপি বেশি খুশি হবে। মণিপুর রাজ্যের সবচেয়ে উঁচু যে পাহাড়, তারই মাথার উপর শিবের মন্দির। খুব ভালো লাগে অর্জুনের এই জায়গাটি। প্রথম যেদিন আসে সেদিনই তার ভালো লেগে গিয়েছিল। শিবের মূর্তিটি বেশ উঁচু এবং অত্যন্ত সুন্দর। একজন পুরুষ যতখানি সুন্দর হতে পারে, এই মূর্তি তারই প্রতিরূপ। এই শিব মূর্তি দেখে অর্জুনের প্রথমে মনে হয়েছিল যেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। শিবের কাছে যে পাশুপত অস্ত্র আছে তা পেতে চায় অর্জুন। তার জন্য যত সাধনা করতে হয় করবে সে। কৃষ্ণর সঙ্গে দেখা হলে তার ইচ্ছের কথা জানাবে সে কৃষ্ণকে। এখন মহাদেবকে প্রণাম করে সে মন্দিরের চাতালে একেবারে কিনারে এসে দাঁড়ালো। এখান থেকে মণিপুর রাজ্যের অনেকখানি দেখা যায়। নজরদার মোতায়েন করলে অনেক আনাগোনার খবর আগাম পেতে পারে চিত্রবাহন। দেখতে দেখতে 1 বছর পার করে দিল অর্জুন এদেশে। যতটুকু সে বুঝেছে, দেশটা ছোট, শান্তিপ্রিয়। খুব বড় কোনো শত্রু এদের নেই। তাদের বিয়ের ঠিক পরে পরে একদিনের কথা। রাজবাড়ির বাগানে ঘুরে ঘুরে কথা বলছিল অর্জুন আর চিত্রাঙ্গদা। এই আজকের মতোই আকাশ মেঘাচ্ছন্ন ছিল সেদিন। আজও যেমন ময়ূরেরা ডাকাডাকি করছে, সেদিনও তেমনই করছিল। চিত্রাঙ্গদা বলছিল, শুনলাম উলুপিকে বিয়ে করেছো তুমি? অর্জুন বলল, এখানে আসার আগে বেশ কয়েকটি তীর্থে ঘুরেছি আমি। গঙ্গাধারে থাকার সময় উলুপির সঙ্গে আমার দেখা হয়। আমাকে সে বোনের মতোই ভালোবাসে অর্জুন। সে যখন শুনবে আমি তোমার বউ, খুব খুশি হবে। জানো অর্জুন, এদেশের লোক এবং যারা বাইরে থেকে আসে তারাও আমাকে পুরুষের কাজ করতে দেখে অবাক হয়। অথচ সেই কোন উঁচু পাহাড়ের দেশে নাগলোকে উলুপি যে কত কিছু জানে, জগৎ তার খবর রাখে না। তুমি নিশ্চয়ই তার পরিচয় কিছু কিছু পেয়েছ? হ্যাঁ চিত্রাঙ্গদা, উলুপি অত্যন্ত সুন্দরী, গুণবতী, বুদ্ধিমতী এবং কর্তব্যপরায়ণ। সে কি আমার চেয়েও সুন্দরী অর্জুন? অর্জুন একটু থমকে গেল। এমন প্রশ্ন সে আশা করেনি। তখনও চিত্রাঙ্গদার ধরন সে বুঝে উঠতে পারেনি। সে বোকার মতো বলে ফেলেছিল, সে কি বলা যায়? নিশ্চয়ই যায়। ঝেঁঝে উঠেছিল চিত্রাঙ্গদা। চোখ লাল করে বলেছিল, বলো, বলতেই হবে তোমায়। কে বেশি সুন্দরী, আমি না উলুপি? তার মনে হলো চিত্রাঙ্গদা নিজের প্রশস্তি শুনতে চাইছে। সে বলল, তুমি বেশি, মানে তোমার রূপে আমার নেশা ধরে যায়, জানো না? মিথ্যে কথা। মিথ্যে বললে তুমি অর্জুন। না, ঠিক মিথ্যেও বলনি। কথা অসম্পন্ন রেখে এড়িয়ে গিয়েছ। আমি জানি উলুপি আমার চেয়ে সুন্দরী। আমি জানি তুমি তাকেই বেশি ভালোবাসো। অভিমানে চিত্রাঙ্গদার মুখ ভার হয়ে উঠল। অর্জুন বসল তার মান ভাঙাতে। সে যে প্রথম দেখা মাত্রই চিত্রাঙ্গদাকে কামনা করেছিল, তাই বলতে লাগলো বারবার। গত 1 বছরে অর্জুন আর চিত্রাঙ্গদা অনেক অন্তরঙ্গ হয়ে উঠেছে, কিন্তু আজও চিত্রাঙ্গদার সন্তান সম্ভাবনা হলো না কেন?
অর্জুন শিবমূর্তির দিকে তাকালো। শিবের পায়ের উপর মাথা রেখে পড়ে আছে চিত্রাঙ্গদা, সেই চিত্রাঙ্গদা যাকে পুরুষ বেশে দেখে অর্জুনের হলুদ রঙের শাড়িতে আজ আজ চিত্রাঙ্গদাকে একগুচ্ছ সতেজ ঝিঙে ফুলের মতো লাগছে। গত 1 বছরে চিত্রবাহনের কাছে মেঘবান শিখে চলেছে অর্জুন। চিত্রাঙ্গদা এসে দাঁড়ালো অর্জুনের পাশে, বলল, একই সঙ্গে অনেকগুলো বান তুমি কেমন করে ছোড়ো অর্জুন? আমাকে শেখাবে? খুব খুশি হলো অর্জুন, বলল, কেন শেখাবো না চিত্রাঙ্গদা? ভোরবেলা যাবে আমার সঙ্গে। কাল থেকে যাব? তুমি তো সেই ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারো না। কাল থেকে উঠব। আমি যোগাভ্যাসও করি যে। কাল থেকে আমিও যোগাভ্যাস করব। তারপর আমি স্নান করে পুজো করি। কাল থেকে আমিও পুজো করব তোমার সঙ্গে। এতদিন আমি তোমার নিদ্রা সঙ্গিনী ছিলাম, কাল থেকে তোমার জাগরণের সঙ্গিনীও হয়ে উঠব আমি অর্জুন। আমাদের প্রেম এবং যৌন লিপ্ততার সঙ্গে যখন আমাদের আচার, ধর্ম, পূজা, প্রার্থনা এবং হৃদয় মিলে যাবে, তখনই আমার গর্ভসঞ্চার হবে অর্জুন, তুমি দেখে নিও। খোলা আকাশের তলায় মণিপুর দেশের সবচেয়ে উঁচু চাতালে শিবমূর্তির সামনে পরমানন্দে চিত্রাঙ্গদাকে জড়িয়ে ধরল অর্জুন। কালো মেঘ ভেসে যাচ্ছিল আকাশে। তার মনে হলো কৃষ্ণই যেন উড়ে আসছে তার কাছে। 6 মাস আরও ঐকান্তিক সাধনা করল অর্জুন। এখন মেঘবান মন্ত্র তার করায়ত্ত। 6 মাসে চিত্রাঙ্গদার জীবনেও পরিবর্তন এসেছিল কিছু। অর্জুনের সব কাজে সে ছায়ার মতো সঙ্গী হয়েছিল। সে কি শুধু ছেলে পাবার আশায়? না, অর্জুন বুঝেছে চিত্রাঙ্গদার উপলব্ধি। চিত্রবাহনের আদরের দুলালি চিত্রাঙ্গদা বুঝতে পেরেছে তার জীবনে বিচ্ছেদ যন্ত্রণার দিন এগিয়ে আসছে। যে মুহূর্তে অর্জুনের সঙ্গে তার মিলন হয়েছিল, সেই মুহূর্ত থেকেই বিচ্ছেদের দিন গোনাও যে শুরু হয়েছিল তার, প্রথম দিকে তেমন করে সে বোঝেনি। এক দুপুরে মেঘবান মন্ত্রের পাঠ নিচ্ছিল অর্জুন চিত্রবাহনের কাছে যেমন ন্যায় রোজ। নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল চিত্রাঙ্গদা। তার বিছানায়, বালিশে, তার নিজস্ব স্নানাগারে কেবল অর্জুনের দেহ সৌগন্ধ। কি সুন্দর সুবাস অর্জুনের শরীরে, মুখবিবরে, চুলে। হঠাৎ তার মনে হলো একদিন আসবে যখন অর্জুন আর এ ঘরে থাকবে না। তার গন্ধ মুছে যাবে এই প্রাসাদে, এই নগরের পথে পথে, মাঠে ঘাটে, শিব মন্দিরে। কোথাও সে অর্জুনকে দেখতে পাবে না। দম বন্ধ হয়ে এলো তার। অর্জুনকে ছেড়ে সে কেমন করে থাকবে? পাগলিনীর মতো সে ছুটে গিয়েছিল সেইখানে যেখানে ছিল অর্জুন ও চিত্রবাহন। এমনটি আর কখনো হয়নি যে এই সময় সে এসে পড়েছে। অর্জুন সবিস্ময়ে তাকিয়েছিল তার দিকে। চিত্রবাহন ছিল সস্নেহ বিমূঢ়। কাপা গলায় চিত্রাঙ্গদা বলেছিল, অর্জুন। অর্জুন জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে চিত্রাঙ্গদা? কোনো শত্রু বা দস্যুর আসার খবর পেলে? তুমি এসেছো 1 বছর পার হয়ে গেল অর্জুন। হ্যাঁ চিত্রাঙ্গদা। কেমন করে চলে গেল সময়টা! 1টা বছর যেন এক পলকে কেটে গেল। এই তো সেদিন বাবা বলল, পাণ্ডব অর্জুন আমাকে বিয়ে করতে চায়, সে মস্ত বীর। সময় তো শুধু বয়ে যায় চিত্রাঙ্গদা, কাউকে সে এতটুকু প্রশ্রয় দেয় না। তাই তো, যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ চলে গিয়েছিল চিত্রাঙ্গদা। সেদিন আর কারো কাজে মন লাগেনি। চিত্রবাহন বলেছিল, মেয়েটা একটা ছেলে পাবার জন্য মনে মনে অস্থির হয়ে উঠেছে অর্জুন। অর্জুন বুঝেছিল চিত্রাঙ্গদার চেয়েও একটা ছেলের জন্য চিত্রবাহনের অধীরতা আরও অনেক বেশি। তার নিজের ভাবনায় সে বড় করে দেখছে বলে চিত্রাঙ্গদার মূল কষ্ট বুঝতে পারেনি। 6 মাস কেটে গিয়েছে তারপর। চিত্রাঙ্গদা এখন গর্ভবতী। 1 সপ্তাহ আগে খবর পেয়েছে অর্জুন। সারা রাজবাড়িতে আনন্দের ভাব। অর্জুনেরও ভালো লাগছে, কিন্তু অনেক বেশি বেদনাবিধুর হয়ে আছে তার মন। যেতে হবে, এইবার ছেড়ে যেতে হবে তাকে।
বন্ধন গভীর হয়ে উঠেছে।